যারা ওর শক্তি ব্যবহার করছে। আস্তে আস্তে সব পানি নীলার মুখ থেকে বাইরে বের হচ্ছে। এখনো তো ওর জ্ঞান ফিরছে না। হয়তো শ্বাসনালী আটকে যাচ্ছে। তাহলে মুখে মুখ লাগিয়ে ফু দাও। তুমি দাও। শত হলো এখন সে তোমার স্ত্রী, ওর জীবন তোমাকেই বাঁচাতে হবে। কিন্তু তুমি? আমি বলছি না দিতে, আর তখন ওর কথা মনে নেই? ভালোবাসলে আমাদের দুজনকে ভালোবাসতে হবে। আমি এখন ওর ভাগ বাদ দিয়ে তোমার ভালোবাসা চাই না। যারা ভুল তোমার দ্বারাই হয়েছে, হোক সেটা আমাকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা শুধরানোর সময় আমরা পেয়েছি। আমি অনেক ঋণী নীলার কাছে। আচ্ছা, আমি নীলার মুখে মুখে লাগিয়ে ফুঁক দিলাম। কয়েকবার ফুঁক দেওয়ার পরে নীলা কাশতে শুরু করে দিল। শোয়া অবস্থায় সে আমাকে জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো তো? আচ্ছা, কান্না কইরো না, কিছুই হয় নাই। আমি এক হাত ওর পিঠে দিয়ে ওকে জড়িয়ে নিয়ে বললাম, অনেকবার বেঁচে গেছি আমরা। সৈনিকটা মনে হয় জাহাজেই মারা গেছে। আমাদের উপর এভাবে কে হামলা করলো? কারো তো সাহস হওয়ার কথা না, তাও আবার জলের মধ্যে আক্রমণ হয়ে গেল আমাদের উপর। আমার তো মনে হচ্ছে এটা অনেক বড় ষড়যন্ত্র। আমারও সেটাই মনে হচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে একটু সাবধান হতে হবে। যে কোনো সময় হামলা হয়ে যেতে পারে আমাদের উপর। হয়তো আর হামলা হবে না আমাদের উপর, কারণ যে হামলা তারা করেছে তাতে তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমরা মারা গিয়েছি, কারণ জাহাজ সহ সব জলে গিয়েছে। আর আমি আমার এই নেকলেসটাও খুলে ফেলে দিচ্ছি পানিতে। এটা আমাকে রানী আম্মা পরিয়ে দিয়েছিলেন, জলপুরীর প্রতীক এটা। এটা এখানে ফেলে দিলেই ওরা বুঝতে পারবে আমি পড়ে গেছি। কিন্তু আমরা কিভাবে বের করব বলো? কে আমাদের উপর হামলা করেছে? দেখি, আমি সেনাপতিকে ফোন করি। ওনার দেওয়া ফোন দিলাম সেনাপতিকে, কিন্তু বন্ধ বলছে। হয়তো আমাদের মতো কোনো বিপদে পড়েছে সেনাপতি। ধরছে না, আগে এখান থেকে আমাদের সরতে হবে। দেখা গেল যারা হামলা করছে তারা আবার এখানে চলে আসলো। চলো। দেখো, প্রথমত আমাদের এইসব জামা কাপড় চেঞ্জ করতে হবে। তোমাদের সাথে যেসব অলংকার রয়েছে সব কিছু চেঞ্জ করবা। সেগুলো কেন? কারণ হামলা যদি পাতালপুরি থেকে করে থাকে তাহলে নীলাকে ওরা বের করে ফেলতে পারবে, আর এতেই আবার আমাদের উপর আক্রমণ হতে পারে। আর যতক্ষণ না পর্যন্ত আমি বের করতে পারছি কে আমাদের উপর হামলা করলো এবং কেন করলো, আমি জলপুরিতে যাচ্ছি না। তার আগে তোমাদের নিরাপদ একটা স্থানে রাখতে হবে। চলো। আমি নীলা আর যারাকে নিয়ে চলে আসলাম একটা বড় মলে। অবশ্য জায়গাটা হচ্ছে লন্ডন। আমরা আমাদের প্রয়োজনীয় অনুযায়ী জামা কাপড় নিয়ে নিলাম, যেগুলো যারা সেলসম্যানের উপর জাদু করে কিনিয়ে দিল। জামা কাপড় প্রথমে পাল্টিয়ে নিলাম, তারপর একটা নিরাপদ জায়গায় চলে আসলাম। নীলা একটু আঘাত পেয়েছে, যারা ওকে ঠিক করে দিল পানি দিয়ে। তোমরা তো পানি দিয়ে অনেক কিছুই করতে পারো। হ্যাঁ, পানি আমাদের সব। একজন আকাশপরী মায়ের মেয়েও আমি কিছুই করতে পারি না। আমার তো ডানাটাও নেই। তুমি কখনো নিজেকে পরী বলে মনে করো না, তাই তুমি তোমার শক্তি ব্যবহার করতে পারো না। তাছাড়া তুমি মানব পরী, মানে তোমার মতো আকাশপরীদের মতো সব শক্তি এবং মানুষের মতো বুদ্ধি রয়েছে। তুমি নিতান্তই সব পরীদের থেকে শক্তিশালী। হ্যাঁ, ঠিক বলেছ। কখনো নিজেকে পরী বলে মনে করিনি। সবসময় একজন সাধারণ মেয়ে ভেবেছি। দেখবা, সময় হলে সবই করতে পারবা। নীলা আর যারাকে রেখে আমি একটু বাইরে বের হলাম কারণ লন্ডনে আছি, একটু হলেও তো ঘুরে দেখার মন চায়, তাই ঘুরে ঘুরে সেটাই করলাম। আবার তো থাকতে হবে না পানির মধ্যে। পৃথিবীর এমন সুন্দর সুন্দর জায়গা ঘোরার সময় কি আর হবে? তাই মন মতো ঘুরে আসলাম। 2 দিন কেটে গেল। সেনাপতির ফোন কল দিয়েছি, কিন্তু শুধুই বন্ধ বলতেছে। আমি জলপুরিতেও সংযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সব দিক দিয়েই সব কিছু আটকে গেছে। আমি তো আর জলপুরির ঠিকানা জানি না, সোজা ওখানে চলে যাব। আর জল যাতায়াত এখন সুবিধার নয়, কি করা যায় কিছুই মাথায় আসছে না। নীলা আর যারা দুজনেই আমার 2 পাশে শুয়ে ঘুমাচ্ছে। বুঝতেছি না আমি এভাবে কেন আছি। আমি কোনো কিছু করতে পারছি না। হঠাৎই বাইরে পাখির মতো দেখলাম, বুঝে গেছি আকাশপুরীর কেউ হবে। তাই নীলা আর যারাকে এভাবেই রেখে আমি উঠে গেলাম। রুমে বারান্দায় চলে আসলাম। পরিচিত একটা সুগন্ধ পেলাম, বুঝে গেছি এটাকে। মোহনা, আমি জানি তুমি এখানে। আমার সামনে এসো। কেমন আছো হৃদয়? সবই তো তোমার জন্য হলো, ভালো কি থাকতে দিলে। এখন আমি হয়তো আমার রাজঘরে থাকতাম রাজার সাথে, কিন্তু তুমি যা করেছো তা ঠিক করতে গিয়ে এখন আমি রাজা হয়েও ভয়ের মধ্যে আছি। তুমি হয়তো ভয়ের খবর কিছুই জানো না। মানে? তোমাকে আমার প্রেমের জালে ফেলে আকাশপুরীতে নিয়ে আসার হুকুম দিয়েছিলেন আমার বাবা, আকাশপুরীর রাজা। তার মানে এইসব তোমার বাবার চক্রান্ত? আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। বাবা বলেছিলেন তুমি অনেক বড় একজন যোদ্ধা হবে। তোমাকে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তখন আমাদের আকাশপুরীর সেনা আরও শক্তিশালী হবে।
আমি বাবার এই কথা শুনেই তোমার কাছে গিয়েছিলাম। বিয়ের কথা শোনার পর থেকেই তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু পরেই আমি আসল ঘটনা জানতে পারি। কি ঘটনা? এইসব একটা চক্রান্ত। তোমার সেনাপতি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমার বাবার সাথে এক হয়ে গেছে এবং পুরো জাহান তাদের কবজায় করে ফেলতে চায়। তারা পাতালপুরীর রাজাকে বন্দি করে ফেলেছে এবং পাতালপুরীর রাজা হয়ে গেছে এখন সে নিজেই। এসব কি বলছো? তাহলে তো আমাকে এখনই জলপুরের উদ্দেশ্যে বের হতে হবে। তাতেও লাভ হবে না। তোমার উপরে হামলা করিয়েছিল সেনাপতি। তোমার ওই নেকলেসটা পেয়েই সবাই প্রমাণিত হয়েছে তুমি মারা গিয়েছো। সেনাপতি এমন করবে আমি ভাবিও নাই। আর শুনলে অবাক হবে, এসবে সেনাপতিকে সাহায্য করেছে কে জানো? কে? জলপুরীর রানী। মানে যারার আম্মু? হ্যাঁ, তবে এখন তার অন্য পরিচয়। এখন সে রাজা আনিলের স্ত্রী। কি? ব্যাপারটা আমিও গোপন সূত্রে জেনেছি। হিলোরাস বেঁচে থাকার আগে থেকেই রানী অবৈধ মেলামেশা ছিল সেনাপতির সাথে। রানীর প্রথম যে বাচ্চা হয় সেটা ছিল ওই সেনাপতিরই, কিন্তু সবাই ভেবে নিয়েছিল সেটা টিটানেরই। সেই ছেলে তো মারা গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল। সবার কাছে সে মারা গিয়েছিল, কিন্তু সে ছিল আমাদের এই আকাশপুরীতে। তার জন্য একটা পুকুর করেছিল আমার বাবা, সেখানেই সে ছিল। এখন তাকে রাজা বানানো হবে জলপুরীর, আর তার সাথে আমার বিয়ে দেওয়া হবে। ও ভালো, তাহলে তোমার জীবন তো সুন্দর হবে। আমার কাছে কেন আসছো? তুমি যাও, বিন্দাস লাইফ তো তোমার। আমি এখানে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে থাকতে চাই। দেখো, সব আমাকে বলেছো, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সবার কাছে তো আমরা মারা গিয়েছি, তাই না? এভাবেই থাকি। তুমি এখন চলে যাও। তুমি আমাদের সাথে থাকলে ওরা তোমাকে খুঁজতে এসে আমাদেরও পেয়ে যাবে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে হয়তো আমাকে বিপদে ফেলবে না। এখন তুমি ভালোই বুঝো। ঠিক আছে, চলে যাচ্ছি। হয়তো এপারে তোমাকে পেলাম না, কিন্তু ওপারে তোমাকেই আমি পেতে চাই। আমি তার ডানা মেলা দেখতেই থাকলাম। আজ রাগ আমি কার উপর করব? যে লোককে বন্ধুর মতো ভেবেছি সে কিনা প্রথম থেকেই আমাকে বিশ্বাসঘাতকতা করতেছে। কিন্তু এসব কিসের জন্য? সহজেই তো আমার উপস্থলের ওনার ছেলেকে রাজা বানিয়ে ফেলতে পারতো, তারপর পাতালপুরীর মেয়েকে বিয়ের প্রস্তাব দিত শুধু শুধু আমাকে। হ্যাঁ, এটাও তো হতে পারে আমার দ্বারা সে এই ত্রিশূলটা নিতে চেয়েছিল। হ্যাঁ, এটাই হবে হয়তো। আসল কথায় আমার মাথায় চলে আসছে কি চাল দিয়েছে। এক ঢিলে দুই পাখি মেরে ফেলেছে। এখন তার ছেলে জলপুরীর রাজা, সে নিজে পাতালপুরী দখল করছে, আবার আকাশপুরীর রাজকন্যাকে ছেলের বউ করে আকাশপুরীও দখল করে নেবে। ভেবেছিলাম শুধু মানুষদের মধ্যে এই ক্ষমতার লড়াই হয়, কিন্তু না, জিনপুরীদের মধ্যেও এই ক্ষমতার যুদ্ধ হয়, সেটা অনেক ভয়াবহ। আমি রুমে চলে আসলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করার মধ্যে ছিল তো অনেকেই, এখন যে নীলা আর যারাকে ছাড়া কাউকেই বিশ্বাস করতে পারছি না। এত কিছু হয়ে গেল, বরং আমি কিছুই জানলাম না। এসব শুধু শুধু কেন হলো আমার সাথে? আমি কি রাজা হইতে চেয়েছিলাম? ওরাই জোর করে বানালো। এখন ওরাই জোর করে আমাকে মেরে রাজ্য নিজের করে নিল। আমি একটা সোফায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে ওদের দুজনকে ব্যাপারটা জানাতে হবে। সকাল হয়ে গেছে, আমাকে যারা ডাক দিচ্ছে। হৃদয়, ওঠো। উঠেছো? নীলা কোথায়? ও একটু ওয়াশরুমে। ও আসুক, কিছু কথা আছে তোমাদের সাথে। নীলা বের হলো। দুজনকেই ঘটনা খুলে বললাম। যারা কেঁদে দিল ওর আম্মার কাহিনী শুনে। ভাবতেই পারছে না ওর মা এতটা খারাপ হবে। আর নীলাও কাছে শুনে ও তার সৎ বাবাকে আটক করে রেখেছে। আমি তো আর কোনো পথ দেখি না। তারা 3টা জায়গায় দখল করে নিয়েছে। এখন তাদের উপর শক্তিশালী কেউ নেই। আমার মতে আমাদের ফিরে যাওয়া আর উচিত হবে না। কিন্তু ওর বিরুদ্ধে আমাদের তো কিছু করতে হবে। হ্যাঁ হৃদয়, যারা ঠিক বলেছে। তুমি একজন রাজা, আর তোমার স্ত্রী হিসাবে আমি কখনোই হার মানব না। আমি সবসময় তোমার পাশে আছি। আমিও সবসময় তোমার পাশেই আছি। তোমাদের মাথা কি গেছে নাকি? তাদের কাছে কত সৈন্য তোমরা জানো? হ্যাঁ, সেটাও তো কথা। আমাদের সাহায্য দরকার। আমাদের কিছুই লাগবে না। আমি সবচেয়ে ভালো একটা বুদ্ধি দিই, যেটা হলো আমরা ত্রিশূলটা খোঁজ করব। কিন্তু নকশা সেটা তো সেনাপতির কাছে। সেটা ছাড়া তো আমরা কখনোই ত্রিশূলটার আশেপাশেও যেতে পারবো না। হ্যাঁ, তবে আমার মনে হয় নকশাটা সেনাপতির কাছেও নেই। নীলা নকশাটা পকেট থেকে বের করলো। তোমার কাছে কিভাবে এলো নকশাটা? আমাদের যখন আটক করে রাখা হলো, আমি তো তোমাদের রুমে গিয়েছিলাম, তখন নিয়ে নিয়েছিলাম।
ওয়াও, তাহলে তো আমাদের কাজ হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ নীলা। বউকে ধন্যবাদ দিতে হয় না। হুম। তাহলে আমাদের রওনা দিতে হবে তো ভারতের উদ্দেশ্যে। হ্যাঁ, কিন্তু কিভাবে যাব? আমাদের তো দেখে ফেলতে পারে যদি পানিপথে আবার ডলফিন দিয়ে যায়। আর আকাশপথেও ভয় আছে। প্লেনের জন্য এখন পাসপোর্ট টিকিট সব লাগবে, যা আমাদের কাছে নেই। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ বুদ্ধি আছে। আমরা সমুদ্রপথেই যাব, কিন্তু কেউ বুঝতেই পারবে না। কিন্তু কিভাবে? সেটা আমার উপরে ছেড়ে দাও। আগে চলো আমাদের খাবার নিয়ে কোনো সমুদ্র পাড়ে যাই। ওকে চলো। খাবার সংগ্রহ করে আমরা তিনজন চলে আসলাম একটা সমুদ্রের বাইরে। যারা একটা শীষ দিল। তুমি কি ডাকতে চাচ্ছ? তুমি কি এখনো এটা শেখোনি? না, আমি তো শীষ দিতেই পারি না। দেখো কি আসে। একটা বিরাট তিমি মাছ চলে আসলো, অনেক বিশাল একটা, দেখেই চোখ জুড়িয়ে আসলো। আমরা কি ওর উপরে চড়বো? আরে গাধা, উপরে না, আমরা ভিতর দিয়ে যাব। কথা না বলে এসব নিয়ে চলো তো। তুমি তো দেখি আমার থেকেও ভালো জানো। আমরা তিনজন ভিতরে গেলাম। অনেকটা মাছটে মাছটে গন্ধ, কিন্তু অদ্ভুত করা বিষয়, ভিতর থেকে একটা জায়গা পুরো খালি। আমার বিশ্বাস হচ্ছে না এমন একটা জায়গা তিমি মাছের পেটে হবে। একটা অনেক বড় রেয়ার তিমি আছে। এটা সবচেয়ে কমই পাওয়া যায়। এর একটা শক্তি আছে, এরা নিজে অদৃশ্য হতে পারে, যার জন্য কেউ এদেরকে দেখতে পারে না। এরা এভাবেই বেঁচে আছে, না হলে এতদিন এরা শেষ হয়ে যেত। তুমি এত কিছু কিভাবে জানো? আমি একটা বইয়ে পড়েছিলাম এদের ব্যাপারে, কিন্তু আজকে এর ভিতর থেকে সত্যিই অনেক ভালো লাগছে। আমার তো ভাবতেই অবাক লাগছে, যেসব মাছ আমরা খেতাম আজ কিনা তাদের এক বড় জাতের পেটে আমরা। এটা ছাড়া কোনো উপায় নেই, চুপচাপ থাকো তো। দুজনের মধ্যে সেই রকম মিল হয়ে গেছে, কিন্তু ওদের দেখে বুঝতে পারছি কতটা ভালোবাসে দুইজন আমাকে। এই মাছের পৌঁছাতে পৌঁছাতে 2 দিন লেগে গেল। এই 2 দিন আমাদের এই মাছের পেটেই থাকতে হয়েছে। কি যে অবস্থা আমাদের তিনজনের, সেটা বলে বোঝাতে পারবো না। 2 দিন পরে বের হলাম আমরা তিমির মাছের পেট থেকে। মাছকে বড় একটা ধন্যবাদ দিলাম আমরা, তারপর বিদায় নিলাম তার থেকে। দেখো, তখন তো আমাদের বাধা দিয়ে দিলে। আমার মতে সেই রাস্তা এখন পুরো নিরাপদ হবে আমাদের জন্য, তাই সেখান দিয়ে যাওয়াই ভালো হবে। ঠিক বলেছো। তাহলে দেরি না করে চলো যাওয়া যাক। চলো। আবারও সেই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। ছোট্ট ট্রেনের মাধ্যমে আমরা চলতে লাগলাম। 3 ঘন্টার মতো লাগলো। তারপর হঠাৎ ট্রেনটি বাড়ি খেলো। সামনে আর রাস্তা নেই। ধাক্কায় নীলা আর যারা দুজনেই আমাকে জড়িয়ে ধরলো। পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল, সেটা উপরে গিয়ে উঠছে। সেটা দিয়ে উপরে আসলাম। উঠলাম একদম মরুভূমির উপরে। চারিদিকে শুধু বালি আর বালি। এখন আমরা কোথায় যাব? ওই যে দূরের বাজারের মতো দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে আগে ওই ম্যাপের জায়গাটা জিজ্ঞেস করি। চলো। মরুভূমিতে আছি বলে মনেই হচ্ছে না, কারণ আমার তো গরম শীত অনুভূতি হচ্ছে না, কিন্তু রোদের তীব্রতা ঠিকই বুঝতে পারছি, কারণ তাকাতে সমস্যা হচ্ছে। হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারটায়। একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করলাম জায়গাটার সম্পর্কে, যেখানে কথা উইকিপিডিয়াতে পড়েছিলাম। চাচা, আপনি কি এই আমাদের রাজাহুরা কোথায় সেটা বলতে পারবেন? তোমাদের তো দেখে ভালো পরিবার মনে হচ্ছে, তোমরা সেখানে কেন যাবে? ওই রাজুরায় তো আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি। আসলে আমরা এই রহস্যটা বের করতে আসছি। দেখো, এ তো তোমাদেরই বিপদ। আমি ভালো একটা পরামর্শ দিই, তোমরা ফিরে যাও। আমাদের কিছুই হবে না, আপনি আমাদের কি বলে দিতে পারবেন? আমি আপনাদের ওখানে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদের জানের কোনো সুরক্ষা দিতে পারবো না। ওই রাজুরার আগেই এখানে লুটরাজদের আস্তানা। তাদের কবলে পড়লে আপনাদের মেরে আপনাদের সব সম্পত্তি নিয়ে যাবে। আর আপনারা দুজন মেয়ে মানুষও আছেন, আপনাদের ধর্ষণ করে মেরে ফেলবে কিংবা ওদের দাসী বানিয়ে রাখবে। এমন কিছুই হবে না। লোকটি আমাদের একটা গাড়ি ভাড়া করে দিল আর ড্রাইভারকে বলল আমাদেরকে আমাদের জায়গায় দিয়ে আসতে। দেখলাম বুইড়ার শালার নজর ভালো না। নীলা আর যারার দিলে খুব খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। শালার বয়স বেশি বলে বেঁচে গেল, না হলে যে কি করতাম। গাড়িতে যেতে যেতে রাত হয়ে গেল। আমি নীলার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছি। যারাও জানালার গ্লাসের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। শুধু জেগেছিল নীলা। নীলা আমার মাথায় হাত বোলাচ্ছিল। হঠাৎই আমার গালে একটা চুমু দিয়ে হালকা হেসে দিল নীলা। আমি তো গভীর ঘুমে ব্যস্ত। চোখ খুললাম, দেখলাম আমি আর গাড়িতে নেই। যারা আমাকে ডাকতেছিল। আমি উঠলাম, ভালো করে চোখ মিলতেই দেখলাম যারা আমার পাশে, কিন্তু নীলাকে দেখতেছি না। কি হয়েছে? নীলা কোথায়? ওকে দেখছি না। আর ওইখানে ওই লোকগুলো বাধা কেন? অনেক কাহিনী হয়ে গেছে, আমিও কিছু জানতাম না, কিন্তু ঘুম থেকে উঠে দেখি। আর নীলা দেখবা তোমার নীলাকে?
উপরে তাকাও। উপরে তাকালাম, জ্যোৎস্না রাত, তাই স্পষ্ট দেখতে পেলাম নীলার পিঠে পাখা। সে আপন মনে উঠতেছিল, আর ওই বাঁধা লোকগুলোকে দেখেই বোঝা যাচ্ছে অনেক ভয় পেয়েছে ওরা। কয়েকজন বেহুশ হয়ে গিয়েছে, আর বাকিরা কান্না করতেছে। নীলা আমার ওঠা দেখে নিচে নামলো, নীলা আমাকে দেখে নিচে আসলো। আমি অবাকই হলাম, কারণ হঠাৎ করেই নীলার পিঠে যে পাখা চলে আসলো, এটা দেখে তো অবাক হওয়ার কথা। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আমার পিঠে হঠাৎ ডানা আসলো, তাই দেখছি। এত দেখার কি আছে? শোনো তাহলে, তুমি আর যারা তো ঘুমোচ্ছিলে, এই লোকটা গাড়ি চালাচ্ছিল। আমার তার নিয়ত ঠিক লাগছিল না, বারবার আয়না দিয়ে আমাকে আর যারাকে দেখছিল খারাপ নজর দিয়ে। আমি অধৈর্য হয়ে তাকে কিছু বলতে যাব, তখনই লোকটা গাড়ি থামালো। আশেপাশে একবার চোখ বুলালাম, দেখলাম কিছু নেশাগ্রস্ত মানুষ আমাদের দিকে আসছিল। গাড়ি থেকে লোকটিকেও নেমে গেল, ওদের সাথে দেখলাম সেই বয়স্ক লোকটাও। সবাই আমাদের দিকেই আসছিল। আমার খুব ভয় লাগছিল। আমি তোমাকে ডাক দিলাম, কিন্তু তুমি ওঠো নাই। তুমি গভীর ঘুমে ব্যস্ত ছিলে। আমি যারাকেও ডাক দিই, কিন্তু ও তোমার মতো গভীর ঘুমে ব্যস্ত ছিল। লোকগুলো আমাকে আর যারাকে গাড়ি থেকে বের করলো। যারা তখন উঠে গেল। ও এক ঝটকে দিয়ে সবাইকে ফেলে দিল, মারামারি শুরু করে দিয়েছিল ওদের সাথে। তোমাকে ওদের একজন শক্ত করে বেঁধে রেখে দিল মাটিতে। তোমার ঘুমটা বেশি হয়ে গিয়েছিল, তুমি তখনও ঘুমাচ্ছিলে। আমি তোমাকে ডাকতে গিয়েছিলাম, তখন ওই বুড়োটা আমার হাত ধরে শক্ত করে আমার সাথে জবরদস্তি করতে থাকে। আমি ধাক্কা দিয়ে ওকে ফেলে দৌড় দিই তোমার কাছে। ততক্ষণে যারাকে ওরা বেঁধে ফেলেছে শক্ত করে, আর আমার দিকে আসছিল। আমাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য ওরা আসছিল আমার কাছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আমার দিকে এগিয়ে আসছিল লোকগুলো, আমার দিকে হাত দিতে যাচ্ছিল ওই বুড়োটা। তখনই হঠাৎ রাগে আমার ডানা বেরিয়ে আসে। ওরা আমার ডানা দুটি দেখে ভয় পেয়ে গেল। তারপরে তা আর নাই বা বললাম। বুঝছি। তোমার কি হয়েছিল? এত গভীর ঘুমে কেন ছিলে? কি জানি, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, নীলাই আমাদের বাঁচিয়ে দিয়েছে। তুমি একটা জলপরি হয়ে কিছুই করতে পারলে না? আমি তো শুরু করেছিলামই, কিন্তু হঠাৎ আমার উপরে জাল ফেলে দিয়েছিল তখন, আর আমি কিছু করতে পারিনি। আমাকে শক্ত করে ধরে বেঁধে ফেলে ওরা। ও, এখানে তো ভালোই। পুরো মরুভূমির পানি মনে হচ্ছে এখানেই। পাশে সুন্দর একটা লেক দেখলাম, সাধারণত এমন কিছু মরুভূমিতে দেখা যায় না, তাই অবাক না হয়ে পারলাম না। আমি এগিয়ে গেলাম বাঁধা লোকগুলোর দিকে। আমাকে দেখে আরো ভয় পেয়ে গেল ওরা। আমি গিয়ে বললাম, রাজহুরার দিকটা কি বলবে নাকি? আমাদের কিছুই করবেন না দয়া করে, আমরা বুঝতে পারিনি, খুব বড় ভুল করে ফেলেছি। এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই রাজুরায় পৌঁছে যাবেন আপনারা। ধন্যবাদ। আর সাঁতার জানেন তো আপনারা? হ্যাপি সুইমিং নাইট। আমি পানির বিশাল এক কণা উঠিয়ে বাঁধা লোকগুলিকে উঠিয়ে নিয়ে ফেলে দিলাম পুকুরটাতে। যাক, এবার রাগ কমলো একটু। নীলা আমার দিকে তাকিয়েছিল হা করে। যারার মুখে হাসির ছাপ দেখতে পেলাম, মানে যারা খুশি হয়েছে। হ্যাঁ, কিন্তু কেন? চলো যাওয়া যাক এবার। কিন্তু কিভাবে? গাড়িও তো চালাতে পারি না। আমি আছি তো। আমাকে দুজন শক্ত করে জড়িয়ে ধরো। কি আর করার, যারা এক পাশে নীলাকে জড়িয়ে ধরলো, আর এক পাশে আমাকে জড়িয়ে ধরতে হলো। নীলা শুধু আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। উড়াল দিল নীলা আপন মনে, মাঝে মাঝে একটু ঘুর খাচ্ছে, যার কারণে আমি আরও বেশি করে জড়িয়ে ধরেছি নীলাকে। উড়াল দিয়ে চলে আসলাম আমরা রাজাহুরায়। ভেবেছিলাম এটা মনে হয় কোনো পুরনো আমলের রাজ্য হবে, কিন্তু না, এটা তো একটা মন্দিরের মতো। বেশ সুন্দর একটা মন্দির। নকশাটা বের করলাম। জ্যোৎস্না রাতে আশেপাশে সব দেখা গেলেও নকশাটা বুঝতে আমাদের সমস্যা হচ্ছিল, তাই আমাদের অপেক্ষা ছাড়া কিছু করার নেই। আমি আমাদের জন্য পরিষ্কার একটা জায়গা দেখলাম, যেখানে আমরা তিনজন শুয়ে পড়লাম। ঘুম সহজে আসলো না, কারণ একটু আগেই ঘুম দিয়েছি আমি। নীলা আর যারা আমার বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে। সবাই নাকি এই জায়গায় এসে আর ফিরে যায় না। কি আছে এই জায়গায় সেটা তো দেখতেই হবে আমাকে। নীলা আর যারাকে রেখে আমি একটু আশেপাশ ঘুরে দেখতে লাগলাম। অবশ্য নিচে যাওয়ার একটা সিঁড়ি পেয়ে গেছি। এখানে আসলে নাকি কেউ আর ফিরতে পারে না। তাহলে নীলা আর যারাকে আমি ভিতরে নিতে চাই না। সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। একদম অন্ধকারে কুটকুট করছে। কোনো একটা ভুল পা ফেললেই শেষ মনে হচ্ছে। তাও কেমন একটা উৎসাহ কাজ করছে মনের মধ্যে, কারণ নিচে আমি পানি অনুভব করতে পারছি, তাই আগ্রহটা একটু বেশি মনে হচ্ছে। হঠাৎ কিছু একটাই পা পড়তেই আস্তে আস্তে একটা একটা করে মশাল জ্বেলে উঠতে লাগলো। অসম্ভব সুন্দর একটা জায়গা। মশালগুলোর নিচে তেলে ভরপুর।
সেটা এমনভাবে রাখা হয়েছে যে শুধু জ্বলবেই। দেখে মনে হচ্ছে তেলের খনি এটা। আর বুঝে গেলাম কেন এটাকে রাজহুরা বলে। আমি দেখলাম নিচে একটা রুমাল পড়ে আছে, তাড়াতাড়ি গিয়ে সেটা উঠালাম। আমি নিচে হওয়ায় আমার হালকা উঁচু দিয়ে 10টা তীর গেল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। জায়গাটা যেমন ভেবেছিলাম মোটেও তেমন নয়। এখন ভালো করে নজর দিলাম পাশে মানুষের হাত দিয়ে খুলি পড়ে আছে, মানে এখানে অনেক শহীদ হয়েছেন বুঝতে পারলাম। আমরাও টিকিট কেটে গিয়েছিল হয়তো। আমাকে সাবধানে যেতে হবে। নিজের দিকে তাকালাম, দেখলাম যেটাই দাঁড়িয়ে আছি এখানে একটা অক্ষর লেখা আছে, কেমন ধরনের একটা পাথর দিয়ে মেঝ করা। সামনে তাকালাম, দেখলাম এমন অনেক পাথর আছে যেখানে অক্ষর রয়েছে, আবার যেখানে নেই। যেহেতু পা দিয়েছি অক্ষরের উপর আর আঘাত হলো, তাহলে অক্ষর ছাড়াগুলোর উপরে পা দিতে হবে আমার। হ্যাঁ, যাক এবারের মতো বেঁচে গেলাম। জায়গাটা পার করলাম, সামনে একটা দরজা আসলো যেখানে লেখা, যদি তুমি 3বার ভুল করো দরজা লক খুলতে তাহলে চলে যাবা বালির দেশে, মানে ডেড ট্রাপ। পাশে 3টা রঙের বল ছিল, লাল, নীল আর সবুজ। এগুলোকে রাখতে হবে দরজায় 3টা গোল ফোটায়। আগের ট্রাপ দেখে একটা শিওর হয়েছি এটাও বড় একটা ট্রাপ হবে, তাই আমাকে সাবধান হতে হবে। প্রথমে খুব ভয়ে লালটা দিলাম ডানের ফোঁটাতে, কিন্তু সেটা বের করে ঢুকেই বের হয়ে গেল, মানে ভুল হয়েছে। এবার দিলাম আরেক ফুটোতে, এবার ঢুকে গেল, যাক এটা হয়ে গেল। এবার নীলটা দিলাম একটায়, কিন্তু ভুল হলো, যাক এবার আর ভয় থাকলো না। নীলটা দিলাম অপর ফুটোয় আর সবুজটা দিলাম দ্বিতীয় ফুটোতে, যা খুলে গেল দরজাটা। এত সহজ সহজ ট্রাপ দিয়েছে রাজা হিলোরাজ। যাক সামনে এগোলাম। এতক্ষণ ছবি আঁকা পাথরের উপর দিয়ে হাঁটতেছিলাম, কিন্তু সামনে পাথরগুলোতে কিছুই নেই, মানে ঘটকা লাগলো। দেখলাম পাশে একটা পাথর রয়েছে, সেটা দিলাম ফেলে। যেখানে ফেললাম সেখানে পাথর ফাঁক হয়ে পাথরটা নিচে ফেলে দিল, আর পাথর আবার নিচের জায়গায় চলে গেল। এখন তো নীলা সাথে থাকলে হয়ে যেত, আমাকে উড়াল দিয়ে নিয়ে যেতে পারতো। পাশের দেওয়ালে চোখ পড়তে দেখলাম উঁচু উঁচু ইট, মানে দেওয়ালে খাঁজ কাটা। আমি একটা একটা করে যেতে যেতে ট্রাপটা পার করলাম, সামনে পৌঁছালাম। আবার একটা দরজা, এবার দরজায় কোনো ক্লুই নেই। ভাবলাম ধাক্কা দিলেই হয়তো খুলে যাবে দরজাটা, তাই ধাক্কা দিলাম, কিন্তু দরজাটা খুললো না, বরং দরজাটা জোরে একটা হাঁচি দিয়ে কথা বলতে লাগলো। কে যে আমাকে বিরক্ত করার সাহস করলো? আমি? একজন মানুষ এসেছে আমাকে বিরক্ত করতে। সাহস তো কম না, কিন্তু অবাক করার বিষয় এখানে আসার মধ্যে তুমি 5 নাম্বার মানুষ। মানতে হবে অনেক সাহসী আর বুদ্ধিমান তুমি। ও ও ও, এই ট্রাপগুলো তো কিছুই ছিল না, এত সহজে কেউ পারে করতে পারবে? যে কেউ পার করতে পারে বললেই তো 23,034 জনের মধ্যে তোমাকে দিয়ে 5 জন আমার পর্যন্ত আসতে পেরেছে। আবার এই 5 জনের মধ্যেই 2 জন তো আমার চোখ মুখ আর নাক দেখে জায়গায় স্ট্রোক করে মারা গেছে, আর একজন তো ভয়ে বেহুশ হয়ে পিছনের ট্রাবে পড়ে গিয়েছিল, আর একজন ভয় পাওয়া সত্ত্বেও এখানে দাঁড়িয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল কিভাবে ভেতরে যাওয়া। তো আপনি কি বললেন? আমি তো বলেছি ভিতরে যাওয়ার মাধ্যম তো তোমাকেই বের করতে হবে। সে ভেবেও বের করতে পারেনি, তাই ফিরে যেতে চেয়েছিল, কিন্তু এই উপরের দেওয়াল তাকে চাপ দিয়ে মেরে ফেলে। মানে আমি ফেরত যেতে চাইলে আমাকেও চাপা দিয়ে মারা হবে? হ্যাঁ। যা কিসের পাল্লায় পড়লাম। আচ্ছা, আমি যতক্ষণ বের না করি কিভাবে ভেতরে যাব, আমরা দুজন কি গল্প করতে পারি? হ্যাঁ, আমি তো গল্প করার জন্য অপেক্ষা করে আছি। আগের জনকে কতবার বললাম প্লিজ যেও না, কিন্তু সে চলে গেল, আর ছাদ তার উপরে পড়ে পিষে দিল তাকে। আচ্ছা যাও, আমি এখানে বসলাম, তোমার সাথে গল্প করব। তো কি বিষয়ে গল্প করব? আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দিয়ে দিতে পারবো। আমি সব জ্ঞানের আধার। একটু গর্ব দেখালে দরজা, যা তোর গর্ব আমি ছুটাচ্ছি, তুই নিজেও আমাকে ভিতরে যাওয়ার রাস্তা বলে দিবি। আচ্ছা, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমাকে এই দরজার ভিতরে যেতে দিতে হবে। হ্যাঁ, যদি আমি তোমার প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমি তোমাকে ঢুকতে দিব। যাও। ঠিক আছে, বলো আমেরিকার প্রেসিডেন্টকে? ডোনাল্ড ট্রাম্প। আমরা কোন গৃহে আছি? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 গুণন 10.6 মিটার। তোমার চোখ কয়টা? 3টা। আমার চোখ কয়টা? আমার ডান পকেটে কি? লাস্ট তোমার পকেটে হলো এখানে আসার নকশা। প্রশ্ন, এই দরজার ভিতরে কিভাবে যাব? তোমাকে তোমার হাত কেটে রক্ত আমার উপর ফেলতে হবে। বাবা, সব উত্তর তো তুমি সব পেরে গেছো।
হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী দরজা আমি। আমার থেকে কারো জ্ঞান বেশি না। হ্যাঁ, সেটা তো দেখলামই, তবে বুদ্ধির কিছুটা অভাব আছে। আমি কাছে থাকা কলমটা বের করলাম, সেটাই চাপ দিলাম, সেটা তলোয়ার হয়ে গেল। সেটা দিয়ে হাত কাটলাম, রক্ত মারলাম দরজার উপরে। আমাকে মাফ করবেন জলপুরীর রাজা হৃদয় টিটান, আপনার বুদ্ধির পরীক্ষা করছিলাম মাত্র। এই দরজা আপনি ছাড়া কেউ খুলতে পারতো না। আপনার জন্য উৎসর্গ করে বানানো হয়েছে এই গোপন মহলটা। আপনি ভিতরে প্রস্থান করুন। যাক, এবার না হয় কথা হলো। কোনো বিপদ ছাড়াই আমি ভিতরে ঢুকে গেলাম। তুমি তবে একটা বিষয় থেকে সাবধান হবেন, এই ত্রিশূল আপনার কাছেই রাখবেন। যদি এটা আপনার হাত থেকে চলে যায় তাহলে অনেক বড় বিপদ হবে, যেটার ব্যাপারে হারকিউমাস শুধু হুঁশিয়ার করে দিয়েছে, কিন্তু কি হবে সেটা বলে দেয়নি। চিন্তা করবে না, কোনো কিছুই হবে না। আশা করি খুব শীঘ্রই আবার রাজা হারকিউমাসের সমতুল্য কাউকে দেখতে পারবো। আমি রুমটার মধ্যে ঢুকতেই আলো জ্বলে উঠলো পুরো রুমটাতে। আমি বেশ আশ্চর্য হলাম, কারণ দেওয়ালে আমার নিজের ছবি দেখতে পেলাম। এখানে আমার ছবি কিভাবে আসলো সেটাই বুঝতে পারছি না আমি। অনেক রহস্য অবশ্য নিহিত আছে এর মাঝে। দেওয়ালগুলোতে আমার অনেক ছবি আছে, শুধু আমার নয়, সাথে যারা, নীলা আর মোহনার ছবিও আঁকা রয়েছে। তবে কি রাজা হারকিউমাস ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন, নাকি আমার কথাও বুঝতে ভুল হচ্ছে? কি জানি, হয়তো কিছু একটা হবে। কিন্তু রহস্যটা আমাকে ঘুরিয়ে দিল। অবশ্য সে মহাজাগতিক রাজা ছিলেন, তাই ভবিষ্যৎ তিনি দেখতেই পারেন। রুমটা টেরাকোটায় ভরা, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি দেখতে দেখতে আগাচ্ছিলাম, সামনে আগাচ্ছে যত ততই অবাক হচ্ছি। আমার নিজের সব আঁকা ছবি দেওয়ালে ভাসতেছে। তবে কি আমি হারকিউমাসের মতোই ভাবি, নাকি তার গুণ আমার মাঝে আছে? হয়তো তেমন কিছুই হবে। আমি দেখতে দেখতে আগাচ্ছিলাম, সামনেই দেখতে পেলাম একটা বড় সিন্দুক। সিন্দুকে লেখা, তোমার প্রিয় মানুষটার নাম মনে করো, তারপর আমাকে ধরো। আমার প্রিয় মানুষটা কি হবে? দেখি যারাকে ভেবে হাত দিলাম, সিন্দুক কিন্তু খুললো না। এরপর নীলাকে ভেবে হাত দিলাম, কিন্তু খুললো না। তবে কি আমার ভাবতে সমস্যা হচ্ছে? তবে কি মোহনা হবে? না, এবারও খুললো না। আচ্ছা, আমার প্রিয় মানুষ যার জন্য সব করতে পারবো, সে তাহলে রিদি? হ্যাঁ, রিদি হবে। রিদির কথা ভাবতেই খুলে গেল সিন্দুকটা। এই সিন্দুকের সাথে তাহলে রিদির সম্পর্ক কি? কিছুই বুঝলাম না, কিন্তু আমি ত্রিশূলটা পেয়ে গেছি। অনেক উৎসাহ নিয়ে আমি হাত দিলাম ত্রিশূলটায়। হাত দেওয়ার সাথে সাথেই বিদ্যুতের চমকা ছড়িয়ে পড়লো চারিদিকে। মনে হলো এই ত্রিশূলটা তার মালিককে পেয়ে এখন অনেক খুশি হয়েছে। ত্রিশূলটা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারতেছি না। সিন্দুকের ভিতর একটা মোটা বই দেখতে পেলাম, সাথে সাথে হাত দিলাম। মনে হচ্ছে এটা হারকিউমাসের লেখা বই, কিন্তু বইটা লক করা, কোনো মতেই খুলছে না। কয়েকবার চেষ্টা করার পর বইটি নিজের বলতে শুরু করলো। আমাকে খোলার চেষ্টা করবেন না, আমি নির্দিষ্ট সময়ের জন্য তালাবদ্ধ। যেদিন সময় হবে সেদিনই আপনি আমাকে পড়তে পারবেন। কিন্তু আমার তোমাকে পড়ার কি দরকার? আছে একটা সময় আসবে যখন আমি ছাড়া কোনো সমাধান পাবেন না আপনি। তাহলে বুঝবো কবে তোমাকে আমার প্রয়োজন? যেদিন খুঁজে পাবেন না কি করবেন, সব পথই আপনার জন্য আটকে যাবে, সেদিন আমার কাছে চলে আসবেন। ঠিক আছে। কিন্তু তার আগে আমাকে এই সিন্ধুকে তালাবদ্ধ করে রাখুন। কিন্তু তালাবদ্ধ করবো কিভাবে? যেভাবে খুলেছেন সেভাবেই বন্ধ করবেন। আমি আবারও রিদির কথা ভেবে সিন্দুক বন্ধ করলাম। এবার লক হয়ে গেল। যা ভেবেছিলাম কত কঠিন হবে ত্রিশূলটা নিতে, কিন্তু এত অনেক সহজ হয়ে গেল। কিন্তু বই যে বলল ওকে আমার প্রয়োজন হবে, তাই আমি দরজার কাছে আসলাম। দরজা? হুজুর বলেন। সামনে এমন কি হবে যেটার জন্য হারকিউমাস আমার জন্য বই লিখে রেখেছেন? সেটা আমি বলতে পারি না। রাজা হারকিউমাস আমাকে তার জাদু দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু কিছু জ্ঞান থেকে আমাকে মুক্ত রেখেছেন। এগুলো তারই একটা। ও, তোমাকে ধন্যবাদ। হুজুর, আমাদের আবার খুব শীঘ্রই দেখা হবে। দরজা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ভাবলাম ত্রিশূল তো আমার হাতেই চলে, তাহলে দেখা যাক ট্র্যাপগুলো কাজ করে নাকি আমার উপরে। কিন্তু না, এবার আমি ভালোভাবে বের হতে পারলাম। আমি নিরাপদে বাইরে চলে আসলাম। দেখি নীলা আর যারা এখনো ঘুমোচ্ছিল। ওদের ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানোর সময় নেই আমার। আমি ত্রিশূলটা নিয়ে অনেক উত্তেজিত। এটা নাকি অনেক ক্ষমতা, তাহলে পরীক্ষা করেই দেখা যাক। ভেবেছিলাম এটা শুধু পানিতেই কাজ করবে, কিন্তু না, সবখানেই। ত্রিশূল দিয়ে সামনে আঘাত করলাম, বড় সড়ো একটা এনার্জি বালের মতো বের হলো, আমাকে পিছনের দিকে জোরে ফেলে দিল। সাথে সাথে ত্রিশূলটা আমার থেকে দূরে পড়ে গেল। গিয়ে আবার ধরলাম। কি যেন বলতে চাচ্ছে, হয়তো আমাকে বোঝাচ্ছে আমাকে বুঝতে শিখো, তাহলেই আমাকে চালাতে পারবি। সামনে তাকিয়ে দেখলাম পুরো বড় একটা অঞ্চলের বালি পুরো উঠে গেছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে। যা বাবা, এটা কি শক্তি! আমাকে পুরো অবাক করে দিল।
আমি চোখ বন্ধ করলাম, বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে থাকলাম ত্রিশূল আমাকে কি বলে। আমাকে বিশ্বাস করো, আমার উপর লোভ দেখিও না। বিশ্বাস করো তাহলে আমাকে দিয়ে সঠিক ব্যবহার করতে পারবে, যদি লোভ দেখাতে চাও তাহলে পারবে না। ত্রিশূলের কথা ভালোই লাগলো, আমাকে তো আমার রাজ্যকে বাঁচাতে হবে। আমি এবার মনোযোগ দিলাম, ত্রিশূলটা দিয়ে আবার আঘাত করলাম। এবার সেটা আমার মনোযোগ মতোই একটা এনার্জি বল বের করলো, যেটার মাধ্যমে আগের মতো গর্ত না হলেও অনেকটা ভয়াবহ ছিল এটা। এই অস্ত্র তো সত্যি এই পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে, যে করেই হোক আমাকে এটা সঠিক ব্যবহার করতে হবে। এটা খারাপ হতে চলে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে। তখন এনার্জি বলের চরম শব্দে নীলা আর যারার ঘুম ভেঙে গেল। ওরা দুজন ভয়ে আমার কাছে ছুটে এসছে, আমাকে দেখে জড়িয়ে ধরলো আমাকে। আরো অবাক হয়েছে আমার হাতে ত্রিশূলটা দেখে। এটা কিভাবে পেলে তুমি? আমি ওদেরকে ত্রিশূল পাওয়ার কাহিনীটা বললাম। তো এবার আমরা কি করব? সবচেয়ে প্রথম আমার একটা রাজ্যের সাহায্য লাগবে। আমি যুদ্ধের মাধ্যমে রাজ্য ফিরে পেতে চাই। কিন্তু সব রাজ্যই তো সেনাপতির হাতে, কেউ তো আমাদের সাহায্য করবে না। আমরা মানুষদের কাছে সাহায্য চাইতে পারবো না, কারণ তারা এসব বিষয়ে অজ্ঞ, আর তাদের এসব বিষয়ে সাহায্য আমরা কখনোই পাবো না। তাহলে দানবের রাজ্যে গেলে কেমন হয়? হ্যাঁ, সেটা খারাপ হয় না। তারা তো শক্তিশালী, কিন্তু রাজা ছাড়া যে কারো সাহায্য করবে না। সেটাও তো কথা। করবে না কেন? এখন তাদের করতেই হবে, না করলে তাদের রাজ্যে প্রথমে আমাদের করে নিব। আমি ত্রিশূলটা জোরে মাটিতে আঘাত দিলাম, সাথে সাথে আমাদের চারিপাশে মাটি বাদে অনেকটা অঞ্চলের মাটি নিচে চলে গেল। শুধু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আর রাজহুরা মানে মন্দিরের মতো এই জায়গাটায় মাটি কিছুই হলো না। এটা কি হলো? নীলা আর যারা পুরো হা করে তাকিয়ে আছে। এত শক্তি এটার মাঝে? হ্যাঁ, তবে আমি কন্ট্রোল করার মাধ্যম পেয়ে গেছি, কোনো ভয়ের কারণ নেই। ভয় তো সেটা নিয়ে হচ্ছে না, ভয় হচ্ছে যদি এটা অন্য কারো হাতে চলে যায় তাহলে কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। আমাদের শুধু সাবধান হতে হবে, তাতেই হবে। তাহলে চলো আমরা রওনা দিই দানবের রাজ্যের উদ্দেশ্যে। চলো। নীলা আবারও উড়াল দিল আমাদের নিয়ে, অনেক গতিতে সে উঠছে। বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না, কিন্তু মাথা টনক নড়ল। আমরা মাত্র ভারতে আছি, আমাদের আবার লন্ডনে যেতে হবে। আমি নীলাকে আমাদের নিচে নামাতে বললাম, এভাবে উঠতে থাকলে তো আমাদের 2 দিন লেগে যাবে, আর আকাশপুরীর কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আগেই সমস্যা হতে পারে। তাই আমি নিচে নেমে গেলাম। কি হলো? আমরা এভাবে উড়ে যেতাম। পাগল হয়েছো? রাস্তা চেনো, কোনো দিক যেতে হবে, আর এভাবে গেলে তো 2 দিন লেগে যাবে। আর এত জোর তোমার মাঝে থাকবে না যে আমাদের দুজনকে পরে বহন করতে পারবা। আমি পারবো। দেখো, আমাকে মুগ্ধ তোমার করতে হবে না, তুমি যেমন আছো সেভাবেই তোমাকে আমার ভালো লাগে, তেমনই থাকার চেষ্টা করলে হয়তো আরও বেশি ভালো লাগবে। নীলা এবার আমাকে জড়িয়ে ধরলো। অবশ্য যারার দিকে তাকালাম, দেখলাম ও এত কিছু মনে করেনি, তাই আমিও একটু ধরলাম, তারপর ছেড়ে দিলাম। আমি এর থেকেও সহজ রাস্তা পেয়েছি। নীলা, তুমি আমাদের শুধু সাগর পর্যন্ত উড়িয়ে নিয়ে যাও। হ্যাঁ চলো। নীলা আমাদের নিয়ে গেল সাগর পর্যন্ত উড়িয়ে। তারপর আমি পানিতে আমার হাতটা ফেলে দিয়ে আশেপাশের প্রাণীদেরকে অনুভব করতে লাগলাম, চেষ্টা করতে লাগলাম কাউকে ডাকার জন্য। আমি পাশেই একটা বড় ডলফিন অনুভব করলাম। আমি ডাকার চেষ্টা করলাম তাকে, আমার ডাকে সে পাড়ে চলে আসলো। যারা বসলো সামনে, আমি আর পিছনে ওকে জড়িয়ে বসলাম, আর নীলা আমার পিছনে আমাকে জড়িয়ে ধরে বসলো। ডলফিনকে ইশারা করলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে লন্ডনে পৌঁছে দিতে। সে আমাদের পুরো বেগে নিয়ে যাচ্ছে। আমি একটা প্রতিরক্ষা কবচ বানালাম ত্রিশূলটা দিয়ে, যাতে আমরা যে পাড়ের উপর দিয়ে যাচ্ছি এটা কেউ বুঝতে বা দেখতে না পারে। আমরা সকল হওয়ার আগেই পৌঁছে গেলাম লন্ডনে। অদ্ভুত করা বিষয়, প্লেনে যেতেই মানুষের কত সময় লাগে, আর আমরা কিনা একটা ডলফিনের উপরে চড়ে 2 ঘন্টার মাঝে পৌঁছে গেলাম লন্ডনে। আচ্ছা, আমরা লন্ডনে কেন এলাম? দানবদের রাজ্যে ঢুকতে। সেটা তো এই জাদুঘর থেকে ঢুকতে হবে। সেটার জন্য আমাদের রাতের অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের কাছে তো এত সময় নেই। আমি সময় হারাতে চাই না, তাই আমরা যেই লাইব্রেরি দিয়ে বের হয়েছিলাম সেটা দিয়েই ঢুকবো। কিন্তু পরে তো সেটা সাধারণ দরজা হয়ে গেছিল। কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে চলো তো, গেলেই দেখতে পারবে। চলো দেখি কি হয়। জনে উঠলাম, সাগর থেকে পুরো ভিজে গিয়েছিলাম আমি, আর যারা সাথে সাথে শুকিয়ে গেলাম, আর যারা জাদু দিয়ে নীলাকেও শুকিয়ে দিল। তারপর একটা গাড়ি নিয়ে আমরা লাইব্রেরির ভিতরে চলে আসলাম। যে দরজা দিয়ে আমরা বের হয়েছিলাম সেখানে সামনে এসে খুললাম, কিন্তু কাজ হলো না। ভিতরে অন্য একটা রুম দেখা যাচ্ছে, তাই এবার বলতে শুরু করলাম, আমি জলপুরীর রাজা হৃদয় টিটান। তবে এখন শুধু জলপুরি নয়, আমি পুরোই শাসন করার ক্ষমতা রাখি, কারণ আমার কাছে আছে মহান রাজা হারকিউমাস টিটান এর মহাশক্তিশালী ত্রিশূল। এটা থাকা মানে আমি সবচেয়ে শক্তিশালী রাজা এই দুনিয়ার মধ্যে। যদি আমার সাথে দানব রাজ্যের যুদ্ধ না চান তাহলে দরজা এখনই খুলুন।
এটা বললে কি খুলবে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কথা কি সেখান পর্যন্ত যাচ্ছে? নীলা আর যারা আমার সাথে তর্ক শুরু করে দিল, কিন্তু সাথে সাথেই দরজা খুলে গেল। আবার সেই অন্ধকারময় রাস্তা, মানে দানবদের রাজ্যে ঢুকে রাস্তা। সোজা সেই দানবের বাড়িতে ঢুকবো আমরা। আমি যারা আর নীলার দিকে তাকিয়ে হালকা হেসে ভিতরে পা দিলাম। ওরা লজ্জা পেয়ে আমার পিছে আসতে লাগলো। চলে আসলাম সেই দানবটার ঘরে, যেখান থেকে আমরা বের হয়েছিলাম। যখন আমরা এই দানবের ঘরে ঢুকেছিলাম, তখন আমি এই দরজার পাশ থেকে অনেক শব্দ শুনেছিলাম, যেটার দরুন বুঝে গেলাম এখানে শব্দ ওইখানে যেতে পারে, কিন্তু ওইখানে শব্দ এখানে আসতে পারে না। ত্রিশূলটা পাওয়ার পর থেকে আমার মাথা আরও দ্রুত কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি। আমি ভিতরে ঢুকলাম, দানবটা আমাকে কুর্নিশ করলো। রাজা হৃদয় টিটানের জয় হোক। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আর এখন রাজা নেই। আমার রাজ্য এবং পাতালপুরের রাজ্যকে কবজা করে নেওয়া হয়েছে। তো আমার থেকে আপনি কি সাহায্য আশা করছেন? আমি শুধু আপনার থেকে না, আমি এই পুরো দানব রাজ্য থেকে সাহায্য আশা করছি। আপনি যেহেতু আর রাজা নেই এখন, আমাদের দানব রাজ্যের রাজা কখনো আপনাকে সাহায্য করবে বলে মনে হয় না। যদি রাজাই না থাকে? আপনি কি রাজাকে মুষ্টিযুদ্ধে আমন্ত্রণ করতে চান? হ্যাঁ। আপনি মানুষ আর সে আমাদের শক্তিশালী দানব, তার সাথে পারবেন তো মনে হয় না। ভুলে যাবেন না আমার কাছে রয়েছে মহান ত্রিশূলটা। এটা কিভাবে সম্ভব? তাহলে কি আপনি রাজা হারকিউমাসের সৌজন্য? হ্যাঁ, আমার সামনে আবার কুর্নিশ করলো দানবটা। আর যাই হোক, আপনি আমার রাজা, সেটা আমি মেনে নিলাম। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে আপনাদের রাজপ্রাসাদে নিয়ে যান। ঠিক আছে মহারাজ, আপনি আমার পিঠে চড়ে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমাকে দানবটা তার হাতে নিয়ে তার পিঠে বসিয়ে দিল। কম হলেও আমার থেকে 10 গুণ বড় হবে দানবটা। এমন সময় হলে এদের সামনেই যেতে আমি ভয় প্যান্ট ভিজিয়ে দিতাম, কিন্তু না, তেমন কিছুই হলো না, কারণ আমি আগের থেকেও শক্তিশালী, আগের থেকে অনেকটা সাহসী আমি এখন। আমাকে পিঠে নিয়ে রাজপ্রাসাদের সামনে চলে আসলো দানবটি, আর নীলা যারাকে নিয়ে উড়ে এসছে। অবশ্য অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করেছি। দানবরাও আমার মতোই চাষ করে থাকে, তাদের সব জিনিসই আমাদের থেকে 10 গুণ বড় হবে হয়তো। গাছ দেখলাম যেটা উঠতে হয়তো আমাদের সারা জীবন লেগে যেত। দানবটাকে জিজ্ঞেস করতে তিনি বললেন এটা তাদের এখানে সবচেয়ে বড় বট গাছ, যেটার কোনো শেষ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তাদের এক একটা ফল দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। পরে না হয় আরও বর্ণনা দেওয়া যাবে। আমরা 4 জন রাজপ্রাসাদের বাইরে দাঁড়ালাম। সব বিশাল বিশাল দানবরা আমাদের ঘিরে ধরলো চারপাশ থেকে, হয়তো আমাদের এই উপর আক্রমণ করার চিন্তা করছে। দেখলাম তাদের মধ্যে একজন রাজকীয় পোশাকে আসছিল, দেখেই বোঝা যাচ্ছে উনি রাজা। আমি মাথা নিচু করলাম না, কিন্তু সবাই মাথা নিচু করলো। তোমার সাহস কত বড়, রাজার সামনে মাথা নিচু করে থাকো? আমি একজন রাজা, রাজা হয়ে মাথা নিচু করা আমার পেশা না। ওহ, রাজা হয়তো ছিলেন, কিন্তু এখন আপনি আর রাজা নন। তবে খুব শীঘ্রই আবার রাজা হয়ে যাব। সেটার জন্য আমার আপনার সাহায্য দরকার, আমার আপনার সেনা দরকার। রাজা আমার কথা শুনে হাসতে লাগলো। ওকে, যদি এটা সহজভাবে না হয়, আমি না হয় একটু কঠিন পথ নিলাম। চলে আসুন আমার সাথে মুষ্টিযুদ্ধে। আমি আপনার সিংহাসনকে চ্যালেঞ্জ করলাম, যে জিতবে এই দানব রাজ্য তার। নজর হয়তো পড়েও পড়ে যেত, কিন্তু তখন আপনাকে মিত্র হিসেবে রাখতাম, কিন্তু আপনি যখন আমার প্রস্তাবে রাজি নন, তখন আমার আর কোনো পথ নেই। ঠিক আছে, চলে আসুন। আমার হাতে ত্রিশূলটা দেখে হয়তো ভাবছে এটা সাধারণ কোনো ত্রিশূল। আমিও তাকে এটার ব্যবহার দেখাতে চাই না, আমি তাকে এমনিতেই পরাস্ত করতে চাই। আমি পানির সাহায্য নিলাম। রাজপ্রাসাদের চারপাশ দিয়ে বিশাল নদী, অবশ্য এটা আমাদের নদীর থেকে 10 গুণ বড়। আমি সেখানে থেকে পানির ব্যবহার করব, কারণ গায়ের জোরে আমি দানবের সাথে পেরে উঠব, কিন্তু সেটার জন্য আমাকে ত্রিশূলের ব্যবহার করতে হবে। আমি পানি উড়িয়ে নিয়ে এসে সেটা দিয়ে রাজার উপর আক্রমণ চালাতে লাগলাম। পানি এমন একটা জিনিস যেটা জীবন বাঁচাতেও পারে, আবার জীবন নিতেও পারে, যেটা আমার থেকে 10 গুণ বড়। এই রাজার মৃত্যু দেখলেই বোঝা যায়। তাকে হারাতে আমার বেশি সময় লাগলো না। বিশাল পানির এক কণা উঠিয়ে সেটা দিয়ে পুরো ঢেকে দিলাম দানবটাকে, তারপর দিলাম সেটায় চাপ। দম বন্ধ হয়ে রাজা মারা গেলেন। আমি তাকে মারতে চাইনি, কিন্তু তাছাড়া কোনো উপায়ও নেই। এখানে যদি তার মেয়েকে বিয়ে করে তার রাজ্য আবার পাবার আশা করতাম, তাহলে সেটা তো অসম্ভব। একটা দানবীকে তো আর বিয়ে করা যায় না। তবে রাজাকে হারানোর সাথে সাথেই তাদের সেনা অবাক তো হলোই, সাথে সাথে আমাদের উপর আক্রমণের জন্য এগিয়ে আসছিলেন। তারা হয়তো আমাকে রাজা হিসেবে মেনে নেবেন না। সেনাপতি তো বলেই দিলেন যে আমাকে মারতে পারবে সেই রাজা হবেন এই দানবের রাজ্যের। আমি আর কি করবো? ত্রিশূলটা ধরলাম শক্ত করে,
যে তালার দানবটা আমাদের সাহায্য করেছিলেন তাকে। নীলা আর রাজাকে আমার কাছে চলে আসতে বললাম। আমি জোরে করে আঘাত করলাম ত্রিশূলটাকে মাটিতে, সাথে সাথে সব কিছু কেঁপে গড়িয়ে পড়তে শুরু করলো। পুরো রাজপ্রাসাদ ধুলোর সাথে মিশে গেল। দেখে বলা যাবে এখানে বড় ঘূর্ণিঝড় বা সুনামি হয়েছে। সব কিছু আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম শুধু সেটুকুই বাদে আশেপাশে সবই অনেক মাটির নিচে দেবে গেছে। দানবগুলো ভয় পেয়ে গেল। আমি হৃদয় টিটান। এখান থেকে আমি এই দানব রাজ্যের রাজা। কেউ যদি আমার উপর কোনো কথা বলে তাহলে তার গর্দান যাবে। সবাই ভয়ে আমার কথা শুনল। সেনাপতি, জি মহারাজ। সেনাপতি ভয়ে ভয়ে বলল, আমার রাজপ্রাসাদ নতুন করে নির্মাণ করুন। আমি নতুন করে রাজ দরবারে বসতে চাই। ঠিক আছে মহারাজ। আমি 2 দিনের মাঝেই আমার রাজপ্রাসাদ দেখতে চাই। আপনি কি বুঝেছেন? না হলে ব্যাপারটা কতটা খারাপ হতে পারে একবার আন্দাজ করুন। জি মহারাজ। আর হ্যাঁ, দানব রাজ্যের রাজা পরিবর্তন হয়েছে। এই খবরটা কোনো মতে যেন এই দানব রাজ্য থেকে না ছড়ায়। যদি ভুল করেও কারো কানে যায় তাহলে। জি না মহারাজ, কেউ জানতেই পারবে না। আপনি তো আমাদের রাজা, সেটা আমরা মেনে নিয়েছি। আপনি আপাতত আমাদের রাজ্যটা ঘুরে দেখুন। আর পূর্বের পাশে আমাদের রাজার বিলাসবহুল ভবন রয়েছে। আপনি সেখানে গিয়ে 2 দিন অতিবাহিত করুন। 2 দিন পরে আপনার রাজপ্রাসাদ হয়ে যাবে। আমাদেরকে তাহলে বিলাস ভবনে দিয়ে আসুন। চলুন মহারাজ। তালার মাস্টার আমাদের আবার তার পিঠে নিয়ে গেল। সাথে নীলা আর যারা উঠতে উঠতে আসলো। নীলার ডানার জন্য খুব উপকৃতই হলাম। আবারও উপভোগ করতে লাগলাম দানবের রাজ্য। এখন তো আর দানবের রাজ্য বলা যাবে না, এখন সেটা আমারই রাজ্য। অবশেষে একটু বিশ্রাম নেওয়ার সময় পেলাম। রাজার বিলাসভবন রাজার মতোই, কিন্তু কোনো কিছুই আমার জন্য সুইটেবল না। সব কিছুতেই 10 গুণ বড়। আমাদেরকে প্রথমে গোসল করতে দেওয়া হলো। আমি গোসল করে নিলাম প্রথমেই। তারপর নীলা আর যারাও গোসল করলো। অনেক পরিশ্রান্ত ছিলাম আমি, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। আমাদের সেবায় নিয়োজিত অনেকগুলো দানবী। সব কয়টা দানবদের ভাষায় সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু মানুষের ভাষায় ভয়ের বস্তু। কিন্তু আমার ভাষায় এরা সবাই আমার প্রজা। খাবার টেবিলে আসলাম। চেয়ার বসার কোনো উপায় নেই, দেখেই টেবিলে বসলাম। উঠতে সাহায্য করলো দানবীটা। জি হুজুর। মহারাজ কি খাবেন আপনি? আমি সাদেহা, আপনার সেবায় নিয়োজিত। আমাদের দেহের সাপেক্ষে কিছু খেতে দিলে ভালো হতো। ঠিক আছে, সমস্যা নেই, খাবার পরিবেশন করুন। নীলা আর যারা রেডি হয়ে আমার পাশে এসেই বসলো। আর সব দানবী দেখলাম খাবার রেখে পাশে দাঁড়িয়ে গেল। আর সাদেহা সব খাবারগুলো পরিবেশন মানে ঢাকনাগুলো খুলে দিতে লাগলো। আমি তো খাবার দেখে অবাক। আমাদের থেকে তো একটা 10 গুণ বড় হবে প্লেট। মনে হচ্ছে সাঁতার কাটা যাবে প্রত্যেকটা প্লেটে। খাবার সবটাই অন্যরকম। একটা আস্ত মুরগি কাবাব করা, আর মাংস রান্না হয়েছে যেখানে একটা পিসি একটা মুরগির সমান হবে, আর একটা মুরগি পুরো 2টা খাসির সমান। আর ফলের কথা তো বললামই না, আঙ্গুরগুলো তো ফুটবল। আমি গুলোর আকৃতি কার সাথে তুলনা করব সেটাই বুঝতে পারছি না, তবে দেখে অবাকই হলাম। আরও অনেক অচেনা ফল দেখলাম, আর খাবারের তো নামই জানি না, কিভাবে সেগুলোর ব্যাপারে বলবো। এত খাবার আর সাইজ দেখে তো খাওয়ার ইচ্ছা এমনিতেই চলে গেছে। নীলা আর যারা একে অপরের দিকে শুধু বারবার তাকাচ্ছে। আমি ওদের দিকে তাকানোর সাথে সাথে ওরা হালকা মুচকি হেসে দিল। কি করার, খিদে তো পেয়েছে, তাই শুরু তো করতেই হবে। কোনো কথা না বলে আমি মুরগির কাবাবটা খেতে শুরু করলাম। এখানে সবাই হয়তো প্রোটিন জাতীয় খাবার খায়, তাই তাদের শরীর এত জোর, এত শক্তি থাকে। অবশ্য সাইজ অনুযায়ী তো জোর হবেই। খাওয়া সেরে নিয়ে রেস্ট নেওয়ার পালা হয়ে গেল। রুমে এসে তো আর এক চমকে পড়লাম। বিছানা তো সেই বড়, এত বড় বিছানা আর অনেক উঁচু। সবকিছু দেখে নিজেকে এখন পিঁপড়া পিঁপড়া মনে হচ্ছে। না, সেনাপতিকে কালকেই বলতে হবে আমার সুবিধার ন্যায় সিংহাসন, শয়ন কক্ষ, খাবার কক্ষ বানাতে। তা না হলে আমি যখন এই রাজ্যে থাকবো তখন তো আমার মোটেও সুবিধা হবে না দেখতেছি। বিছানা তো সেই বড়। নীলা আমাকে আর যারাকে নিয়ে উঠতে করি। যাক, নীলার ডানার জন্য আমাদের অনেক সুবিধা হচ্ছে। রাতটা কেটে গেল গভীর ঘুমের মধ্যেই। আমাকে দুজন কোলবালিশ বানিয়ে ঘুমালো। ভাবছি যদি আরেকটা হয় তাহলে কি হতো। দৃষ্টিন্তা বাদ দিলাম, কিছু করার নাই। সকাল হলো। আমি একটু জনৈকদের সাথে ঘুরতে বের হলাম। ওর সাথে পুরো দানব রাজ্যটা ঘুরে আসলাম। খুব ভালো মানের দানব এই জনৈকদের। মাঝে তো আমি ওর নামই ভুলে গিয়েছিলাম। দানবের সাথে সারা রাজ্য ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। ফিরে এলাম আবার বিলাস ভবনে। দেখি নীলা আর যারা মেজাজ নিচ্ছিল। দানবী সাদেহা তাদের পিঠে মেসাজ দিচ্ছিল। আমাকে দেখেই সাদেহা সরে গেল। দিব। সাদেহা চলে গেল। দুজনে খুব লজ্জা পেল আমার সামনে, কারণ বুঝতে হবে না। রানীদের রুমে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হয়, জানো না? আমার নিজের রুম, তারপর আমার নিজের রানী, তাই না? আমি কেন অনুমতি নিব? যদি এভাবে অন্য কেউ ঢুকে আমাদের দেখে ফেলতো? তার গর্দান যেত। দেখলাম যারার মন খারাপ হয়ে গেল। কি হয়েছে, মন খারাপ কেন তোমার? এমনি। না, বলো কি হয়েছে।
না, আমার মনে হচ্ছে আমি তোমাদের দুজনকে বিরক্ত করছি। তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি মাঝে চলে আসছি। তোমাদের একজনের আরেকজনের দরকার হতে পারে, কিন্তু আমি মাঝে চলে আসছি। তো কি আমি তোমাকেও তো বিয়ে করব, তাই না? হ্যাঁ, কিন্তু যখন করবা তখনই না হয় তোমাদের মাঝে এলাম। আপাতত মনে হয় তোমাদের কিছু সময় দেওয়া দরকার। তাহলে তুমি এমন বলো নাই তো, আমরা এভাবেই ভালো আছি। হ্যাঁ দেখছো নীলা ঠিকই বলেছে, ওর কোনো সমস্যা হচ্ছে না। সত্য বলতে আমি তোমাদের দুজনকেই পেতে চাই, তবে একসাথে। তুমি কি যারাকে যতটা ভালোবাসো ততটাই আমাকে ভালোবাসো। হ্যাঁ, হয়তো তোমাদের দুজনের জায়গা আমার মনে সমান সমান হয়ে গেছে। দুজনেই আমার জীবনে এখন। আমারও জীবন তুমি। নীলা আর যারা দুজনেই বলল। রাতে খবর আসলো কালকে আমাকে সিংহাসনে বসতে হবে। বুঝলাম দানবের কাজে অনেক দক্ষতা রয়েছে আর অনেক দ্রুত তারা কাজ করতে সক্ষম। আমি শুয়ে পড়লাম। পরের দিন আমি গিয়ে বসলাম সিংহাসনে। আমার জন্য শাহী পোশাক বানানো হয়েছে, সেটা পরে আমি সিংহাসনে বসলাম। আমার পাশে বসলো নীলা আর যারা, মানে তারা আমার রানী। মহারাজ, প্রথমে আমার সালাম নেবেন। আমি আপনার মন্ত্রী, আমার নাম হিনোজ দে। বলুন মন্ত্রী। একটু আগে আমার কাছে পাতালপুরী থেকে একটা সন্দেশ এসেছে। সেটা কি ব্যাপার? তারা আপনাকে মানে দানব রাজ্যের রাজাকে তার ছেলের মানে জলপুরী রাজার বিয়ে আমন্ত্রণ করেছে। আমি যেদিন যা বলেছিলাম আমার রাজা হওয়ার খবর কি তারা পেয়েছে? জি না মহারাজ। ওকে ঠিক আছে, আমি যাব সেনাপতি। জি মহারাজ। বিয়েটা হবে কোন জায়গায়? জি মহারাজ, আকাশপুরীর কেউ তো জলপুরীতে যেতে পারে না, তাই পাতালপুরীতেই বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েটা কবে? বিয়ে হবে আরো 2 দিন পর, দ্বিতীয় গ্রহে। সেনাপতি, আপনি পরশুদিন আপনাদের সেনা নিয়ে পাতালপুরীর পোর্টালে রেডি থাকবেন। আমার হুকুমে আপনারা ঢুকে যাবেন পাতালপুরীতে। কেউ বাধা দিলে তছনছ করে ফেলে আগাবেন। জি মহারাজ। মহারাজ, ওদের সাথে শান্তিপূর্ণ যুদ্ধ করা যেত তো? হ্যাঁ সেটাই করব। তাদের আমি হুমকি দিব প্রথমে, আর না মানলে 3 রাজ্যের রাজাকে আমি পরাজিত করব। আর সেখানে উপরাজ্যের রাজারাও থাকবে। সব মিলিয়ে পুরো সাম্রাজ্যটা আমাদের হাতে চলে আসবে। মহারাজের জয় হোক। তাহলে রাজপরিষদ শুরু করা যাক। প্রথমে জলপুরের রাজা হয়েও রাজ পরিচালনায় বসলাম এসে দানব রাজ্যে। বেশ আশ্চর্যকর বিষয় এটা। যাই হোক, সব কাজকর্ম বুঝে নিলাম আমি। অবশ্য শুনেছি রাজার নাকি অনেক কষ্টের কাজ করতে হয়। ঠিকই, এক নাগারে এতক্ষণ সিংহাসনে বসে থাকার মতো কষ্টের কাজ আর কি হতে পারে? হয়তো এর চেয়ে কষ্টের কাজ আর কোনোটাও হবে না আমার মতে। বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেলাম, তাই সেনাপতিকে সাথে নিয়ে বের হলাম বিকালে। তার সাথে কিছু খোশ আলাপ করলাম, কারণ এখন সেনাপতির উপরে আমার বিশ্বাস একটু কমই হয়। আর আমার জানা মনে হয়তো দানবদেরকেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। না করলেই ভালো, না হলে এই দানব রাজ্যকে তছনছ করে দিতে আমার সময় লাগবে না। ঘুরতে ঘুরতে রাতে ফিরলাম রাজপ্রাসাদে। হাতে তো ত্রিশূল সব সময় থাকে, এটাকে তো আর সারা যাবে না কোথাও। এটাই যে আমার অস্ত্র। আমি আমার শয়ন রুমে ঢুকলাম, ভেবেছিলাম এটাও বিশাল হবে, কিন্তু না, আমাদের সাইজ করেই বানানো হয়েছে। না, এটার জন্য সেনাপতিকে পুরস্কৃত করতে হবে। দেখলাম আমার 2 রানী বসে বসে সাজতেছিল। কি করছেন রানীরা? দেখতেই তো পাচ্ছ। এত সাজের কি প্রয়োজন আছে? এমনিতেই দুজন পরি, তোমরা সেজে তো পেতনি হয়ে গেছো তোমরা। কি বললা? পেতনি মানে কি? পেতনি মানে জানো না? সেটা মানে তো সুন্দরী। ওই পেতনি মানে সুন্দরী না? ও আমাদের বিশ্রী বোঝাতে যাচ্ছে। মানুষ ভূত বলে, ওই ভূতেদের মেয়ে জাতি বলা হয় পেতনি। মানে তারা খুব ভয়ঙ্কর দেখতে হয়, তাই। কি আমরা পেতনি? ওকে দেখাচ্ছি আজকে পেতনি দুইটা কি করতে পারে। প্রথমে যারা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি বিছানায় ছিলাম, আমার উপরে পড়ার ফলে আমি বিছানায় পড়ে গেলাম। আমার উপরে বসে আমাকে আস্তে আস্তে মারতে শুরু করলো। আমি ধপ করে ওকে উল্টিয়ে ওর উপর বসে ওর হাত দুটি ধরে ফেললাম। পরে দেখি নীলাও আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, আমাকে আবার শুইয়ে দিল দুজনে। তারপর দুজনেই আমার উপরে বসলো। নীলা ধরলো আমার ডান হাত আর যারা ধরলো বাম হাত। এরপরে আর কি? কি বললা? আমরা দেখতে পেতনির মতো, তাই না? আমাদের মতো সুন্দরী কি তুমি পাবা কোথাও? মা, তোমাদের মতো দুটি যদি আমার উপরে এভাবে বসে থাকে আমি কি বাঁচবো? আগে বলো আমরা দেখতে কেমন? কি বলবো? তোমাদের সৌন্দর্য কি ভাষায় প্রকাশ করা যায় বলো? আমার কথায় দুজন অনেক লজ্জা পেল। এবার তো উঠো। উফ, আমাদের না খিদে পেয়েছে অনেক আছে। খিদে পেয়েছে তো গিয়ে খেয়ে আসি চলো। উফ, অন্য কিছু খেতে মন চাচ্ছে। কি?
ভেবেছিলাম নীলা যা করতে চাচ্ছে সেটা না হয় মানলাম, কিন্তু যারার সাথে তো এখনও বিয়ে হয়নি, খারাপ কিছু না করে মেয়েটা। কিন্তু না, প্রথমে যারা ওর ঠোঁটে আমার ঠোঁট দিয়ে দিল। নীলা লজ্জা পাচ্ছিল, ওকেও তো বরের অধিকার দিতে হবে যারার থেকে, তাই না? তাই ওর ঠোঁটেও চলে আসলো আমার ঠোঁটে। এমন করেই দুই সুন্দরী জলপরি ও আধা পরি আমাকে চুমুতে মাতিয়ে দিল। ব্যাপারটা বেশি দূর গড়াতে পারে, তাই এক ধাক্কায় দুটোকে ফেলে দিলাম পাশে। এটা কি হলো? ব্যথা পেলাম তো। তোমাদের পেট ভরলেও আমার অনেক খিদে পেয়েছে, আর সেটা পেটে কিছু দিলে হবে। চলো খাবার টেবিলে যাওয়া যাক। ধুর, একটু রোমাঞ্চ করতে দিল না। বিয়েটা হোক তোমার সাথে, তারপর দুজনকে একসাথে বোঝাবো কতটা রোমান্টিক আমি হতে পারি। তাহলে দেরি করছো কেন? কালকে বিয়ে করো যারাকে। সহ্য হচ্ছে না বুঝি? বিয়ে হওয়ার পরে স্বামী পাশে থেকেও যদি না থাকে তাহলে কেমন লাগে সেটা মেয়েরাই বুঝে। চিন্তা করো না, পরশুদিনের পর থেকে আমরা একদম খুশি হয়ে থাকবো। আমরা দিন একদিন এক রাজ্যে কাটাবো। সত্যি? হ্যাঁ, একদিন তোমার কাছে থাকবো, একদিন তোমার কাছে থাকবো। একদম আনরোমান্টিক হয়ে যাচ্ছ দিন দিন। চলো আগে খেয়ে আসা যাক। আজকের রাতের ভোজটা আর কালকের মতো হয়নি, সব কিছুই আমাদের সাইজ অনুযায়ী বানানো হয়েছে। কিন্তু অবাক করার বিষয়, সব কিছু করলেও কে দানবরা তো আর এত ছোট কিছুতে বান্না করতে পারবে না। তাদের কাছে খেলনা হাঁড়ি পাতিল দিয়ে খেলার মতো হয়ে যাবে। থাক, হতে পারে যেভাবেই না হয় রান্না করে থাকুক। আমার ক্ষুধা পেয়েছে, আমি খেতেছিলাম। চলো। কেমন হয়েছে রান্না? নীলা তো খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অনেক ভালো হয়েছে। কেন, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, লাগবে না কেন? ও, তাহলে খাচ্ছ না কেন? খাও। তোমার জন্য রান্না করেছি, তোমার ভালো না লাগলে কিভাবে খাইও বলো? কি, ও রান্না করেছে? আমি হঠাৎ কথাটা শুনে কেসে উঠলাম। রান্না পারো কিভাবে? আমার আম্মা শিখিয়েছিলেন আমাকে। ও, তা তো ভালোই। যারা, তুমি রান্না করতে পারো? শিখে নিবে। আমাকে তো কোনো কাজ করতেই দেওয়া হয়নি, তাই পারি না। তবে শিখে নিবে। আমি কোনো দাসীর রান্না খাওয়ার থেকে আমার দুই রানীর হাতের রান্না খেতেই বেশি পছন্দ করব। খাওয়া শেষ করলাম, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। পরে নীলা আর যারাও এসে আমার পাশে শুয়ে পড়লো। রাত কেটে গেল, সময় চলে আসলো পাতালপুরীতে যাওয়ার। আমি, নীলা আর যারা আমার সাথে আসলো, আর আমাদের সুরক্ষার জন্য সেনাপতি রণউইকতে আমাদের সাথে চলল। অবশ্য সুরক্ষা বলে ভুল হবে, তিনি মূলত আমার প্ল্যানের সাথে যাচ্ছে। আমরা রাজ্যের পশ্চিম দিকের একটা জায়গায় চলে আসলাম। সেনাপতির সব সেনারা এসে উপস্থিত হয়েছে আমাদের পিছনে। আমার হুকুমেই এরা হামলা করবে। জায়গাটা সেনাপতির সাথে আগেও একবার এসেছি, তাই সমস্যা আশেপাশে আর দেখছি না। বলতে গেলে পুরো জঘন্য একটা জায়গা। দানব রাজ্যের সব ময়লা আর আবর্জনা ফেলা হয় এখানে, আর এখানেই 3 রাজ্যে যাওয়ার পোর্টাল বানানো হয়েছে। কি অদ্ভুত! পাতালপুরীতে রয়েছে টেলিপোর্টেশন ডিভাইস, দানব রাজ্যে রয়েছে পোর্টাল গেট। তাহলে জলপুরি আর আকাশপুরীতেও কিছু এমন আছে যেগুলো আমার অজানা। থাক, রাজ্য পাওয়ার পর না হয় সেটাও জানা হয়ে যাবে। কিন্তু আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো, আমি সেটার বিচার ঠিকই করব। আমি তো এসব চাইনি। তারা আমার কাছে বললে আমি নিজে থেকে ছেড়ে দিতাম সব। এসবের অভিনয় শুধু ছিল এই ত্রিশূল পাওয়ার জন্য। ঠিক আছে, আমি দেখিয়ে দিব তাদেরকে এই ত্রিশূল দিয়েই। আমরা 4 জন ঢুকলাম পোর্টালের ভিতর দিয়ে। এটা দিয়েই পাতালপুরীতে যেতে হবে। ঢোকার পর আমরা পাতালপুরীতে পৌঁছে গেলাম। এখানেও কি পোর্টাল বানানো? না মহারাজ, আমাদের পোর্টালগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় বসতে পারবে, শুধু আপনার ভাবনার উপরে নির্ভর করবে সেটা। ও, তা বেশ ভালো আয়োজনই তো করছে আনিল টিটান। তার ছেলের বিয়ে, আমাদের তো তাকে সারপ্রাইজ দেওয়ার দরকার। চলুন একটু চমকিয়ে দিয়ে আসা যাক। চলুন মহারাজ। নীলার রাজ্যে ছিল এটা, তাই আমি ওকে যারাকে নিয়ে একটা সুরক্ষামূলক জায়গায় চলে যেতে বললাম। ও তাই করলো। আমি আর রণ একদে চলে আসলাম রাজপ্রাসাদের সামনে। অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। নীলার বাবা যে আয়োজন করেছিল সেটা তো কিছুই না, কিন্তু আনিল যেটা করেছে সেটা তো মাথায় হাত দিয়ে দেখার মতো হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম সব। আমাকে দেখে সবাই অবাক হলেও আমার সাথে দানব রাজ্যের বিশালদেহী সেনাপতিকে দেখে আর কেউ কিছু বলছে না। বলবেই বা কি, একটা পাড়া দিলেই তো গলে যাবে, তাই হয়তো ভয়ে সবাই চুপ হয়ে রয়েছে। আমি সোজা রাজপ্রাসাদে চলে আসলাম। দেখি আনিল মিয়া বসেছিলেন রাজসিংহাসনে। তার পাশেই ছিল জলপুরীর রানী মানে জারার মা, আর পাশে আরেকজন ছিল যাকে দেখে মনে হচ্ছিল হয়তো এটাই রানীর অবৈধ আনিলের সন্তান। হ্যাঁ, চেহারায় মিল আছে, ওটাই ওর সন্তান, মানে বর্তমান জলপুরীর রাজা। আপনি বেঁচে আছেন? হ্যাঁ, মারতে চাইলেই কি মরা যায়? সেনাপতি, এই বান্দাকে এখনই বন্ধ করে ফেলো। করুন, আসুন। আমার পাশে এসে আমার সেনাপতি রণউইক দাঁড়ালো। দানব রাজ্যের সেনাপতি, আপনি একা যে মহারাজকে আসছেন না?
উনি আমাদের নতুন মহারাজ, ওনার কাছেই রয়েছে হারকিউমাসের মহান ত্রিশূল। কি? পুরো রাজসভা আশ্চর্য হয়ে গেছে। আমাকে কয়েদ করতে আসুন, আমি কি মানা করেছি? সেনাপতি, আপনি এখনই আমাদের সেনাকে সংবাদ পাঠিয়ে দিন হামলা করতে। দেখুন মহারাজ, আপনি উত্তেজিত হবেন না, এখন তো যুদ্ধের সময় না, আমরা বসে কথা বলি। এখানে বৈঠক আর কিছুই দেখি না আমি, এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আমি আসিনি। তাহলে কি চান আপনি? আমি কি চাই? আমি সব কিছু চাই। আমি জলপুরি, আকাশপুরি, পাতালপুরি সব কিছুই চাই। এই পুরো সাম্রাজ্যই আমি চাই। এত বড় কথা? আমার তলোয়ারের সাথে যুদ্ধ করেই সব পেতে হবে। ঠিক আছে। আদিল রেগে আমার দিকে এগিয়ে আসছিল। আনিল ভয় পেয়ে ফিরিয়ে নিল তার ছেলেকে। বাবা, তোমার মাথা ঠিক নেই হয়তো, তুমি একটু শান্ত হও। মহারাজ, যা হওয়ার হয়ে গেছে। আপনি তো যুদ্ধ করতে চাইছেন, তাতে অনেক অসহায়ের ক্ষতি হবে। সেটা না করে আমরা চুপচাপ বসে কথা বলি। বিশ্বাসঘাতকের কথা আর কি শুনবো? আমি আমার সিদ্ধান্তে অটল। এখনই আত্মসমর্পণ করুন, না হলে অবস্থা হয়তো ভয়াবহ হতে সময় লাগবে না। আমি কি হাসার কথা বলেছি? হয়তো শুনেছেন, মানুষ যুদ্ধ এবং ভালোবাসার জন্য সব করতে পারেন। আপনি হয়তো ভালোবাসার জন্য সব করতে পারবেন, আর আমি যুদ্ধের জন্য। আপনার কাছে ত্রিশূল থাকলেও আমার কাছে আছে আপনার ভালোবাসা। কি? আমি পিছনে তাকিয়ে দেখলাম নীলা আর যারাকে একটা বড় খাঁচায় বন্দি করে নিয়ে আসছে। আমার দিকে নিষ্পাপ চোখে তাকিয়েছিল। এত বড় সাহস! আমি ত্রিশূল দিয়ে একটা এনার্জি বল মারতে যাব, তখনই আনিল বলল, কি করার চেষ্টা করবেন না, সোজা ত্রিশূলটা আমার হাতে দিয়ে দিন, না হলে আপনার ভালোবাসাকে। আনিলের আদেশেই বিদ্যুতের শক দিতে লাগলো দুজন নীলা আর যারাকে। আমি ওদের দিকে এগিয়ে যাব। এই ভুলেও মোটেও করবেন না, করলে আপনার ভালোবাসার উপর শোকের মাত্রা বেড়ে যাবে, আর এক পা বাড়ালে ওরা পুড়ে কয়লা হয়ে যাবে। এটা বন্ধ করুন। তাহলে যে ত্রিশূলটি আমার কাছে দিতে হবে। আমার রাগ পুরো বেড়ে গেল। আমি সেনাপতিকে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম কি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি হেরে গেলাম, ত্রিশূলটা এখন আপনার, আপনি হবেন মহাজাগতিক রাজা। আমি ত্রিশূলটা এগিয়ে দিলাম। আনিল সিংহাসন থেকে নিচে নেমে আসলো। আমার কাছে আসার সময় আমার সেনাপতি তার বিশাল হাত দিয়ে নীলা আর যারা খাঁচার পাশে থাকা দুজনকে দিল বাড়ি। এক বাড়িতেই তাই শেষ, পুরো চ্যাপ্টা হয়ে গেছে। আমি লাথি দিলাম আনিলের বুকে, সে গিয়ে পড়লো তার সিংহাসনের চেয়ারের উপরে। আমি সেনাপতিকে আদেশ দেওয়ার সে নীলা আর যারাকে দুই হাতে নিয়ে রাজপ্রাসাদের দেওয়াল ভেঙে বাইরে চলে গেল। এখন পুরো রাজ দরবারে আতঙ্কিত হয়ে গেল। ভেবেছিলাম সবাইকে মাফ করে দিব, ভুল মানুষ দ্বারাও হয়, আবার জিন পরি দিয়েও হয়, তাই চেয়েছিলাম সবাইকে মাফ করে দিব, কিন্তু কাজটা একটু বেশি করে ফেলেছেন আপনারা। আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। ভাবিনি এতটা রাগিয়ে দিবেন আমাকে। আমার কাছে প্রথমে বললেই হতো সিংহাসন আপনাদের দরকার, কিন্তু তা না বলে এর মাঝে আমার পরিবারকেও নিয়ে আসছিলেন। আপনাদের মতো মানুষ, সরি, আপনাদের মতো জিনদের তো বেঁচে থাকার অধিকার থাকতেই পারে না। আনিল আর তার ছেলে দুজন মিলেই আমার উপর হামলা করে আসলো। আমি ছোট একটা এনার্জি বল ছুড়লাম ওদের উপর, তাতে তাদের অবস্থা খুবই ভয়াবহ হলো। এই ত্রিশূলের লোভেই তো ছিলেন আনিল, তাই না? আজকে শেষ দেখা, দেখে নিন এই অস্ত্র কি করতে পারে। আমি রাগ বসতি ত্রিশূলটা আঘাত করলাম খুব জোরে। সেনাপতিকে আগেই বলে রেখেছিলাম আশেপাশে সবাইকে সরিয়ে ফেলতে, সে হয়তো তাই করে ফেলেছে। আর এতক্ষণে সব দানবরাও রাজ্যে ঢুকে গেছে। আমিও এক এক করে দেখাতে লাগলাম পুরো রাজপ্রাসাদ চুরমার হওয়া। রাগটা বেশি থাকাতে হয়তো দুইবার যেই অ্যাটাক ব্যবহার করেছি সেটা না হয়ে এবার ভয়ানক কিছু একটাই হলো। সব কিছু আমার চারপাশ দিয়ে ঘুরতে থাকলো, একটার সাথে আরেকটা বাড়ি খেতে লাগলো। এমন মনে হচ্ছিল কোনো ঘূর্ণিঝড় হচ্ছিল। হঠাৎই একটা আলোর ঝলক হলো আর সব থেমে গেল, আর আমার পাশে পাশে যা ছিল সব নিমেষেই ধুলো হয়ে নিচে পড়তে লাগলো। আমি ভয়াবহতা দেখে নিজেই চমকে গেলাম। এই অস্ত্র যে এতটা মারাত্মক হবে আমি সে কল্পনাও করতে পারিনি। পুরো অর্ধেক শহরকে তছনছ করে দিয়েছে। বুঝলাম একটু বেশি ব্যবহার হয়ে গেছে, হয়তো এত কিছু দরকার ছিল না। না জানি কত মানুষ মারা গিয়েছে তার ঠিক নেই। দেখি সেনাপতি আমার কাছে আসলো। মহারাজ, আমার রাগটা একটু বেশি হয়ে গেছে সেনাপতি, কত যে মারা গিয়েছে তার ঠিক নেই। না মহারাজ, কেউ আহত হয়নি। কেউ তো আহত হয়নি? তাহলে এখন? মহারাজ, এখন আপনি পুরো সাম্রাজ্যের রাজা। ও হ্যাঁ, সব রাজারাই তো মারা গেছে, সাথে জলপুরের রানীও। সব বিশ্বাসঘাতকরা মারা গেছে। হুজুর, দেখুন সব প্রজারা এদিকে আসছে। আমি দেখলাম পাতালপুরী এবং জলপুরী এবং আকাশপুরীর অনেক প্রজারা আমার সামনে আসছে, ভয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ত্রিশূলটা উঠিয়ে বললাম, আমাকে রাজা মানতে অমত পোষণ আছে কার? সবাই মাথা নিচু করে রইল। রাজা হৃদয় রিটার্ন দীর্ঘজীবী হোক। রাজা হৃদয় রিটার্ন দীর্ঘজীবী হোক, সবাই একসাথে বলে উঠল। কারো কোনো সমস্যা নাই তো? এবারও সবাই চুপ। সেনাপতি, আপনি আবারও এই রাজ্য যা ক্ষতি হয়েছে সেটার মেরামতের দায়িত্ব নিন।
জি মহারাজ, আমাকে 3 দিন সময় দিন। যা ধ্বংস হয়েছে তা নতুন হয়ে যাবে। 1 মিনিট। হঠাৎ মোহনা বলে উঠল, কিছু কি বলবা? আমার হবু স্বামীকে তো মেরেই ফেলেছ, আর তুমি তো আমাকে বিয়ে করবে না। আমার বাবা মারা গেলেও কি তার সন্তান হিসেবে আমি রাজকন্যা মোহনা বেঁচে আছি। আকাশপুরী দেখার দায়িত্ব আমার। যদি আমার রাজ্য পেতে চাও হয়তো আমাকে মারতে হবে, না হলে কি? আমি তো এভাবে কোনো মেয়েকে মারতে পারি না। আর মোহনা আমাকে ভালোবাসে, আমি তাকে কি ভালোবাসার দোষে মারবো? ঠিক আছে। আমি নীলা আর জারার দিকে তাকিয়ে বললাম। সাথে সাথে মোহনা আমাকে জড়িয়ে ধরলো। শুধু মোহনা না, আমার বুকে 3 রাজকন্যাই চলে আসলো। চাইনি আর কোনো যুদ্ধ করতে। যুদ্ধ জিনিসটা আসলেই ভয়ানক। কি করে ফেলেছি আবারও একটু দেখলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, কারণ অবশেষে শেষ হয়ে গেছে।